আজকে যেটা বলবো সেটা হচ্ছে আফটার ওয়ার্ডস। কি বললাম? আফটার ওয়ার্ডস। ভালো করে বুঝবে। কে লিখেছে? থমাস হার্ডি। কে লিখেছে? থমাস হার্ডি। ঠিক আছে? ইনি হলেন ওই ইংল্যান্ডের রোমান্টিক যুগের কবি। এর আগের একটা কবিতা পড়েছি, ব্রেক ব্রেক ব্রেক, সেখানে আমি রোমান্টিক যুগের সম্বন্ধে আলোচনা করে দিয়েছি অল্প করে। একজন ছিল অ্যালফ্রেড লর্ড টেনিসন, পড়েছি আমরা, আমাদের 12-এ ছিল ইউলিসিস, পড়েছি তো, ওনারই। তো এই রোমান্টিক যুগের আরেকজন কবি হচ্ছে থমাস হার্ডি। কবিতার নাম কি? আফটার ওয়ার্ডস। এই আফটার ওয়ার্ডস মানেটা কি? আফটার ওয়ার্ডস মানে হচ্ছে মৃত্যুর পর। কি বললাম? আফটার ওয়ার্ডস মানে মৃত্যুর পর। ঠিক আছে? কার মৃত্যুর পর? কবির মৃত্যুর পর। কি বলছিলাম? কবির মৃত্যুর পর। যদি আমি এর কবিতাটা সেন্ট্রাল থিম বলি, এই সেন্ট্রাল থিমটা হচ্ছে যে কবির মৃত্যুর পর তার যে পাড়া প্রতিবেশী বা তার যে আননেমড যে পার্সনস থাকবে, অন্যান্য যারা সমস্ত লোকজন থাকবে, র্যান্ডম লোকজন, তারা কবিকে কিভাবে মনে রাখবে, সেই পুরো বিষয়বস্তু নিয়ে এই কবিতাটা তিনি লিখেছেন। বোঝা গেল থিমটা মোটামুটি? এবার কবিতার জিনিসপত্রে আসি। এইখান থেকে তোমাদের এক্সট্রা কবিতার বাইরে কবির রিলেটেড তোমাদের প্রশ্ন আসতে পারে, এমসিকিউ। ঠিক আছে? ভালো করে এখানটা বুঝবে, কারণ এই কবিতা খুবই কমপ্লিকেটেড কবিতা। এই কবি জন্মগ্রহণ করেছিলেন, হ্যাঁ, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1840 সালের 2 জুন। কত বললাম? 1800, তোমরা জোরে বলতে পারো, অসুবিধা নেই। 1840 সালের 2 জুন। আচ্ছা, মৃত্যু কবে হয়েছিল? 11ই জানুয়ারি 1928 সালে। কত হয়েছিল? 1928 সালের 11ই জানুয়ারি। কত বছর বয়সে? 87 বছর বয়সে মৃত্যু হয়েছিল। তাহলে এটা গেল কবির বিষয়। ইনি, আমি বললাম ইনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছে, পড়ে নিয়েছি। ইনি ছিলেন একজন খ্রিস্টান কবি, বা কি ছিলেন? খ্রিস্টিয়ান বলা হয় ইংলিশে। ঠিক আছে? ইনি ছিলেন একজন খ্রিস্টিয়ান পোয়েট, খ্রিস্টানের কবি ছিল। ঠিক আছে? আচ্ছা, ইনি কিসের জন্য বিখ্যাত? ইনি বিখ্যাত তার নোভেলসের জন্য, পোয়েট্রি এর জন্য, আর এসেস এর জন্য। বোঝা গেছে? ইনি এই তিনটের জন্য বিখ্যাত, নোভেলস, পোয়েট্রি অ্যান্ড এসেস। ক্লিয়ার? আচ্ছা, ইনি ফার্স্ট, তার প্রথম নোভেল কোনটা? তার প্রথম নোভেল হচ্ছে আন্ডার দ্য গ্রিনউড ট্রি। কি বললাম? আন্ডার দ্য গ্রিনউড ট্রি। আবার আন্ডার প্যান্ট কেউ বলে ফেলো না, আন্ডার দ্য গ্রিনউড ট্রি। কত সালে হয়েছিল? 1872 সালে। কত সালে হয়েছিল? 1872। তারপরে এই যে কবি, এই কবি কিছু কিছু মানে তার পরবর্তী কবিদেরকে ইন্সপায়ার করেছিল, মোটিভেট করেছিল। কোন কোন কবি? রবার্ট ফ্রস্ট। কি বললাম? রবার্ট ফ্রস্ট। 4th সেমে একটা কবিতা আছে পরফিয়াস লাভার বলে, গিয়ে তোমরা পড়বে যাদের ইংলিশ আছে। পরফিয়াস লাভার, দারুণ কবিতা, প্রেমের কবিতা, যেখানে নায়ক নিজের গার্লফ্রেন্ডকে চুলের বিলুনি দিয়ে গলায় দড়ি দিয়ে মেরে ফেলবে। হেভি কবিতা। ঠিক আছে? রবার্ট ফ্রস্টের পরফিয়াস লাভার, তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারো। ডব্লিউ.এইচ. অডিন আর ফিলিপ লার্কিন। কি বললাম? ডব্লিউ.এইচ. অডিন, ফিলিপ লার্কিন। আর একজন আছে ডায়লিয়ান থমাস। ঠিক আছে? অনেকে বলে ডায়লানও বলা হয়, অনেকে ডায়লান বলে। আচ্ছা, এবারে যেটা মেন জিনিস, তার যে মৃত্যুর পর তার ছাইটা, অ্যাসেসটা, সেটা দাফন করা হয়েছিল কোথায়? পোয়েটস কর্নার। ইংল্যান্ডে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে ওয়েস্টমিনস্টার অ্যাবে। কি নাম? ওয়েস্টমিনস্টার অ্যাবে। যেমন আমাদের এখানে রিষড়া নাম, তাই তো, হুগলির আন্ডারে, কলকাতার আন্ডারে, সেরকম ওয়েস্টমিনস্টার অ্যাবে একটা শহরের মধ্যে পোয়েটস কর্নার বলে একটা স্থান আছে। সেই স্থানে বিভিন্ন সব লেজেন্ডারি যে সমস্ত, চলছে তো, হ্যাঁ, লেজেন্ডারি যে সব বড় বড় সব কবিরা আছে, যেমন উইলিয়াম শেক্সপিয়র, থমাস হার্ডি, ঠিক আছে, এইসব বড় বড় সব কবিদের সব সেখানে দাফন করা আছে। তো সেই এই থমাস হার্ডিরও সেই অ্যাসেসটা এখানে বিউরেসেস মানে দাফন করা আছে। বোঝা গেল ওভারঅল কবির বিষয়। এবার কবিতার বিষয়ে আসছি। আচ্ছা, তার আগে বলে দিই, এই কবিতাটা তিনি লিখেছিলেন 1917 সালে। কত সালে লিখেছে? 1917 সালে।
77 এজে লিখেছে। কি লিখেছে? 77 এজে। এই কবিতাটা লেখা হয়েছিল তার একটা কালেকশন মুমেন্টস অফ ভিশন, ঠিক আছে, বা ভিশন যাকে বলা হয়, মুমেন্টস অফ ভিশন। ঠিক আছে, এই কবিতাটা হচ্ছে এই কালেকশনের শেষ কবিতা। ঠিক আছে, এইটুকুনি বোঝা গেছে? আচ্ছা, এই কবিতাটা ওভার থিঙ্কিং পোয়েম। কেন ওভার থিঙ্কিং পোয়েম বলা হচ্ছে? যদিও কথাটা পোয়েম না, ওটা অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে পোম, আমরা পোয়েম বলি। ওভার থিঙ্কিং পোয়েম বলা হচ্ছে কারণ এখানে কবি তার মৃত্যুর পর কি কি ঘটবে সেই নিয়ে ওভার থিঙ্কিং করছে। তাকে আদৌ লোকে মনে রাখবে, কিভাবে মনে রাখবে, কোন কোন, আমরা সাধারণত কাদের মনে রাখি? যারা এই দুনিয়াতে কিছু একটা করেছে। আজকে আমরা ইলন মাস্ককে মনে রাখবো, তাই তো, মুকেশ আম্বানিকে মনে রাখবো। তোরা আমাকে মনে রাখবি? কালকে রাস্তায় যাচ্ছি, আমাকে গাড়ি ঠুকলো, পটল তুলে নিলাম, মনে রাখবে আপনাকে? মনে রাখবে না। কে ছিল দাদা, হ্যাঁ বক বক করতো, প্যাক 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 করতো, মরে গেছে, পটল তুলেছে, ভালো হয়েছে, বাঁচা গেছে, তাই তো মোটামুটি। তাহলে কেন থমাস হার্ডিকে লোকে মনে রাখবে এই নিয়ে সে চিন্তা করছে, পন্ডার করছে, যে আমাকে মনে রাখবে, মনে রাখবে, ওভার থিঙ্কিং করছে। এই কারণে আমরা কবিতাটাকে বলছি ওভার থিঙ্কিং। এই কবিতার রাইম স্কিম মানে আমি আগের দিন বলে দিয়েছি ছন্দ। তোমাদের মোবাইলটা একটু বার করো, আমি আরেকবার শিখিয়ে দিচ্ছি, যেহেতু নতুন এসছে আমি আরেকবার শিখিয়ে দিচ্ছি। দেখো কবিতাটা ভালো করে দেখো, রাইম স্কিম সাধারণত প্রথম স্ট্যান্জা দেখে বোঝা যায়। দেখো, প্রথম লাইনটাকে যদি আমরা এ ধরি, দ্বিতীয় লাইনটাকে আমরা বি ধরলাম, ঠিক আছে। এবার তৃতীয় লাইনটার শেষ অংশটা কোন লাইনের শেষ অংশের সঙ্গে মিলছে একটু আমাকে কাইন্ডলি বলো। ওকে বলতে দে, কি বলছি বুঝতে পারছো? কবিতাটা বার করো, দেখি কবিতাটা বার করছো না? কবিতা হচ্ছে এইটা, ইংলিশটা বার করো, ইংলিশটা। হ্যাঁ, এবার দেখো, দেখো তো তৃতীয় লাইনের যে শেষ অংশটা কোন লাইনের সঙ্গে মিলছে? তাহলে ফার্স্ট লাইনে কি ধরেছি আমরা? আচ্ছা এদিকে দেখো, তাহলে বুঝতে পারবে। যদি প্রথম লাইনটাকে আমি এ ধরলাম, দ্বিতীয় লাইনটাকে বি ধরলাম, তাহলে তৃতীয় লাইনে কোন লাইনটার সঙ্গে মিলছে? তৃতীয় লাইনটা এর সাথে, তাহলে এটা এ হলো। এবার দেখো চতুর্থ লাইনটা কিসের সঙ্গে মিলছে? চতুর্থ লাইনটা কিসের সঙ্গে মিলছে? দেখো চতুর্থ লাইনের শেষটা কিসের সঙ্গে মিলছে? দেখো ভালো করে, স্টে, হ্যাঁ স্টে এর সঙ্গে সে মিলছে, আবার উইংস এর সঙ্গে থিংস মিলছে। তাহলে শেষের লাইনটা কার সঙ্গে মিলছে? সেকেন্ড লাইনের সঙ্গে। তো সেকেন্ড লাইনের নাম কি? বি, তাহলে বি। তাহলে এই কবিতাটার রাইম স্কিম কি? এ বি এ বি। পরীক্ষায় প্রশ্ন দেয়, লিখবে এ বি এ বি, ঠিক আছে। আচ্ছা, এই কবিতাটার ফার্স্ট স্ট্যান্জা হচ্ছে পার্সনিফিকেশন। তোমরা কেউ ফিগার অফ স্পিচ শিখেছো ক্লাস 12 বা 11-এ? যাক, আমি ছোট করে আবার বলে দিচ্ছি। এই কবিতাটার প্রথম স্ট্যান্ড হচ্ছে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন কথার মানে হচ্ছে যে কোনো জড় বস্তু, প্রকৃতি বা ইত্যাদি এই রকমের কোনো জিনিসকে যদি আমরা মানুষের মতো অনুভব করাই, সেটা হচ্ছে পার্সনিফিকেশন। ঠিক আছে, তোমরা এই কবিতার মধ্যে দেখবে কবি এখানে মে মাসকে তুলনা করেছে। কিসের মতন বলছি? যেন মে মাস তোমার সেই সবুজ পাতাগুলোকে নাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে, বা ঝাপটিয়ে দিচ্ছে। তাহলে এখানে মে মাস কি, মে মাসের কোনো প্রাণ আছে? সেটা কিন্তু নির্জীব একটা আমরা নাম দিয়েছি, তাই তো। কিন্তু মে মাসটা কিসের মতন কাজ করছে? মানুষের মতো, তাকে মানুষের মতো অনুভব করা হচ্ছে। ওই কারণে এটা হচ্ছে পার্সনিফিকেশন। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এই কটা তোমরা যদি ক্লিয়ার রাখতে পারো, তোমাদের ওভারঅল এমসিকিউ এখান থেকে পেরে যাবে। এরপর নেক্সট আমরা করব কবিতা থেকে, ঠিক আছে। চলো কবিতাটা পড়া শুরু করি। কবিতাটা পড়ছি, ভালো করে বুঝবে, এটা খুবই কমপ্লিকেটেড কবিতা, বেশি পড়বো না, অল্প করেই পড়বো। টাইমটা দেখতে পাবো একটুখানি, ব্যাস ঠিক আছে, 10টা কমপ্লিট করবো। দেখো, যেখানটা মানে জানবে না সেখানটা যদি খাতায় লিখে নিতে পারো লাস্টে, ঠিক আছে। when the present has last মানে হচ্ছে বন্ধ করে দেওয়া, ঠিক আছে। যখন বর্তমান বন্ধ করে দেয়, is postern মানে হচ্ছে পেছনের দরজা। যখন বর্তমান, আচ্ছা এখন লিখিস না বাবা, এখন লিখিস না, আমি লাস্টে বলে দেবো মানেগুলো, তখন লিখে নিবি, দাগ দিয়ে এখন খালি মনে রাখ যে এইগুলো হচ্ছে, এবার লিখে রাখতে পারিস ইংরেজিটা খালি।
যখন বর্তমান বন্ধ করে দেয় পিছনের দরজাকে, কার? বিহাইন্ড মাই ট্রিমিউলাস স্টে। ট্রিমিউলাস কথার মানে হচ্ছে কম্পমান, আগে ভালো করে বুঝে নে, কম্পমান। কবি বলতে চাইছে যখন বর্তমান আমার এই কম্পমান জীবনের পেছনের দরজাকে বন্ধ করে দেয়, তাই তো মনে হবে দাদা কবির আবার পেছনের দরজা কোনটা আছে, তাই তো দুরকম মানে হয়, বাঙালি জাতি দুরকম ভাবি, একটা খারাপ একটা ভালো। খারাপ হলে মানুষ খুব ভালো করে জানে সেটা পেছন বলতে কি বোঝায়, তাই তো মানুষ যেখানে বাঁশ দেয়, হ্যাঁ কি আনন্দ বল। আর একটা যদি ভালো কথা বলি তাহলে কি হবে, জীবনের পেছন। অর্থাৎ কবি বলতে চাইছে যে এই লাইনের মাধ্যমে যদি মারা যাই, আমি যদি মারা যাই, তারপরে কি বলছে, অ্যান্ড দ্য মে মান্থ, এবং মে মাস, ফ্ল্যাপস, ফ্ল্যাপস করা মানে হচ্ছে ঝাপটানো, ঝাপটা দেওয়া। কি ঝাপটাবে? ইটস গ্ল্যাড গ্রিন লিভস, তার নতুন সবুজ সবুজ কচি কচি পাতাগুলোকে, লাইক উইংস, কিসের মতন ঝাপটাবে? ডানার মতো। কিসের জন্য ঝাপটাবে? ডানার মতো। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে পিয়ুষ? অসুবিধা হলে জিজ্ঞেস করবে। এবার সেই পাতাগুলো, ও ঠিক আছে অসুবিধা নেই। এবার বলছে এই যে পাতাগুলো, এই পাতাগুলো কিরকম? ডেলিকেট ফিল্ম। ডেলিকেট ফিল্ম মানে হচ্ছে সূক্ষ্ম আবরণ যুক্ত। কি বললাম? ডেলিকেট ফিল্ম মানে সূক্ষ্ম আবরণ যুক্ত। এই পাতাগুলো সূক্ষ্ম আবরণ যুক্ত। কিরকম লাগছে? অ্যাজ নিউ স্পান সিল্ক, যেন দেখে মনে হচ্ছে নতুন বোনা রেশমি সুতোর তৈরি। মানে কবি দেখো ভালো করে এখানটা, কবি কিন্তু এখানে পাতাকে বলছে কিরকম? রেশমি সুতোর মতো, তাই তো। এবং সেই পাতাগুলো কোন মাসের? মে মাসের। আবার মে মাস কিন্তু সেই পাতাগুলোকে ঝাপটাচ্ছে। মে মাস কি ঝাপটাতে পারে কখনো? তাহলে মে মাস একটা মাসের নাম, সে কাজ মতন কাজ করছে, কোন প্রাণীর মতন কাজ করছে। তাহলে পার্সনিফিকেশন হয়েছে, বোঝা গেছে? আচ্ছা, তারপর কি বলছে? উইল দ্য নেইবার সে, এবং এই সমস্ত কিছু দেখে কবির যে পাড়া প্রতিবেশী তারা বলবে হি ওয়াজ এ ম্যান, সে একটা মানুষ ছিল, হু ইউজ টু নোটিস সাচ থিংস, সে এই সমস্ত প্রকৃতির খুঁটিনাটি বিষয়গুলোকে ভালো করে দেখতো। ঠিক আছে, একবার আমি ওভারঅলটা সামরাইজ করে দিচ্ছি। when the present has lashed its postern behind my tremulous stay, যখন বর্তমান আমার এই কম্পমান জীবনের পেছনের দরজাকে বন্ধ করে দেবে, অর্থাৎ আমি যখন মারা যাব, and the May month flaps its glad green leaves like wings, এবং যখন মে মাস তার নতুন সবুজ কচি কচি পাতাগুলোকে ঝাপটাবে কিসের মতো? ডানার মতো। কিরকম পাতা? ডেলিকেট ফিল্মড, সূক্ষ্ম আবরণযুক্ত, অ্যাজ নিউ স্পান্সলি, যেন দেখে মনে হচ্ছে নতুন করে বোনা রেশমের মতো। ঠিক আছে, এবং সেগুলো দেখে তার পাড়া প্রতিবেশী বলবে হি ওয়াজ এ ম্যান, সে একটা মানুষ ছিল, হু ইউজ টু নোটিস সার্চিং, সে এই সমস্ত জিনিসকে লক্ষ্য করত, প্রকৃতির খুঁটিনাটি বিষয়কে। প্রথম স্ট্যান্জা ক্লিয়ার? এখানে মারা যাওয়ার সাথে মে মাসের পাতা ঝাপটানোর কি সম্পর্কটা হলো? ওটাই বলছি, আমি যখন মারা যাব, কবি কি বলতো, কবি না, কবি একটু খুবই প্রকৃতি প্রেমী ছিল, বুঝতে পারলাম, কবি খুবই প্রকৃতি প্রেমী ছিল। তো কবি তার জীবনের প্রত্যেক জিনিসকে প্রকৃতির সঙ্গে মানে মিলিয়ে মিলিয়ে চলেছে। কবি বলছে আমি যখন মারা যাব, কবি যখন বেঁচে থাকতেন তখন তিনি এই সমস্ত জিনিসকে দেখতেন, তার পাড়া প্রতিবেশী গুলো জানতো। এবার কবি বলছে আমি যখন মারা যাব এবং আমার পাড়া প্রতিবেশী যখন জিনিসপত্রগুলোকে দেখবে, তখন তাদের স্মৃতি হবে কি না, কবিও দেখতো। তো সেখানে এখন ভিডিও করছি, তাই তো, আমি ধর মারা গেলাম, তোরা এসে দেখলি একটা ভিডিও স্ট্যান্ড, তোদের মনে হবে তো আমার কথা? মনে হবে তো, যেন একটা দাদা ছিল যেরকম আমাদের ভিডিও করে ইউটিউবে পড়াতো, মনে হবে তো? এটাই কবি বলতে চেয়েছে, বুঝতে পেরেছি? সেকেন্ড স্ট্যান্ডে আসি। ইফ, যদি, ইট বি ইন দ্য ডাস্ক, যদি আমি পটল তুলি গোধূলি বেলায়, মানে শেষ, মারা যায় কখন? গোধূলি। গোধূলি বোঝো না? ভোরবেলা হচ্ছে ডন, আর গোধূলি হচ্ছে সন্ধেবেলা। ঠিক আছে, সন্ধে আর বিকালের মাঝামাঝি। ঠিক আছে, যখন আমি গোধূলি বেলায় মারা যাই, হোয়েন, কিরকম গোধূলি বেলাটা কিরকম দেখো ভালো করে, এতটা সুন্দর করে বলেছে। লাইক অ্যান আইলিডস সাউন্ডলেস ব্লিক। আইলিড মানে জানো? চোখের পাতা, চোখের পাতা। সাউন্ডলেস মানে আমরা সবাই জানি নিস্তব্ধ বা চুপচাপ, আর ব্লিঙ্ক মানে হচ্ছে চোখের পলক। এবার আমাকে বলো, চোখের পাতাকে যখন আমরা এরকম পলক ফেলি,
কোনো শব্দ হয়? শব্দ হয় না, সাউন্ডলেস থাকে। এইরকম সাউন্ডলেস একটা ডন বলছি ডাস্কে, গোধূলির সময় কবি যদি মারা যায়, তাহলে কবি তার এই গোধূলিকে কিসের সঙ্গে তুলনা করেছে? তার চোখের পাতা ফেলার সঙ্গে। যেমন চোখের পাতা ফেললে কোনো শব্দ হয় না, সেই রকমই নিস্তব্ধ কোনো গোধূলি বেলায় যদি কবি মারা যায়, তারপর কি হবে? দ্য ডিউফল হক, ডিউফল হক মানে আমি তোমাদের ছবি পাঠিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে পিডিএফ এর মধ্যে। শিশিরে ভেজা, হক মানে জানো তোমরা পড়েছো হক রুস্টিং, বাদ পাখি পড়েছো ক্লাস 12-এ, ঠিক আছে? ওই হক যদি শিশিরে ভেজা সেই বাজ পাখি কামস আসে, কোথায় আসবে? ক্রসিং দ্য শেডস, কি পেরিয়ে আসবে? শেডস মানে তোমার অন্ধকারময় সব রাস্তা, সেই রাস্তা যদি পেরিয়ে আসে বা ছায়াময় যে পথ বলা হয় সেটা পেরিয়ে আসবে কি করতে? টু অ্যালাইট, অ্যালাইট মানে বসা, বসতে আসবে। ঠিক আছে, এখানটা কবি ওভারঅল সিনারিওটাকে ভেবে বলছে, যদি আমি একটা এমন গোধূলি বেলায় মারা যাই যেই গোধূলি বেলাটা চোখের পলক ফেলার মতো নিস্তব্ধ হবে, আর কি হবে? সেখানে ডিউফল হক আসবে, শিশিরে ভেজা বাজ পাখি আসবে, কোথায় উড়ে আসবে? সেই ছায়ামত পথ, সেই শেডসকে পেরিয়ে এসে কি করবে? অ্যালাইট করবে, বসবে। কোথায় বসবে? আপন দা উইন্ড র্যাপ্ট, উইন্ড র্যাপ্ট মানে হচ্ছে বাতাসে বাঁকানো, বাতাস মানে হাওয়ায় বেঁকে যায় না এরকম করে, সেই উইন্ড বাতাসে বাঁকানো। আপল্যান্ড, হ্যাঁ উইন্ড র্যাপ্ট, আপল্যান্ড থর্ন, আপল্যান্ড কথার মানে হচ্ছে উঁচু জায়গা, ঠিক আছে? আপল্যান্ড। আর থর্ন মানে হচ্ছে তোমার কাঁটা জাতীয় গাছ। কোথায় বসবে? সেই বাতাসে বাঁকানো উঁচু জমিতে থাকা কাঁটা গাছের উপর। বোঝা গেল? হ্যাঁ, মানে উঁচু, এটা উঁচু জমি, এর মধ্যে কাঁটা গাছটা আছে, সেটা কি করেছে? সেটা বাতাসের ফলে এরকম বেঁকে গেছে, এইখানে এসে পাখিটা বসবে। ঠিক আছে, এইখানে এসে কি করবে? পাখিটা বসবে। বোঝা গেছে? আচ্ছা, তখন কি হবে? এ গেজার, আমার মুখে তো লেখা নেই, ওখানে দেখো বুঝতে পারবে। এ গেজার মানে একটা পথচারী, গেজার মানে কি বললাম? পথচারী। কোন একটা পথচারী মে থিঙ্ক, এই যে গোটা দৃশ্যটা কবি যে বললো, হ্যাঁ কি বলছিস? হ্যাঁ, এই যে গোটা দৃশ্যটা কবি বললো তো, সন্ধে আসছে, শিশিরে ভেজা হক উড়ে আসছে, এই গোটা দৃশ্যটাকে যদি কোনো গেজার বা পথচারী দেখে, তখন তার কি মনে হবে? টু হিম, তার কাছে, দিস মাস্ট হ্যাভ বিন এ ফ্যামিলিয়ার সাইট, তার কাছে, তার কাছে মানে কার কাছে? কবির কাছে। কবির কাছে হয়তো এটা ছিল একটা পরিচিত দৃশ্য। যেমন তোমরা এইটাকে যদি দেখো, তোমাদের আমার কথা মনে পড়বে তো? মনে পড়বে তো? সেরকমই কবি বলছে, ওই গোটা সিচুয়েশনটাকে যদি কোনো এই পথচারী দেখতো, তার মনে হতো যে কবির হয়তো এটা খুবই ফ্যামিলিয়ার ছিল, পরিচিত ছিল। বোঝাতে পেরেছি একটুকুনি? তারপর থার্ড প্যারায় আসছি, এটা করে আজকে ছাড়বো, ঠিক আছে? ইফ যদি আই পাস, আমি পটল তুলি, ডিউরিং সাম নকটার্নাল ডার্কনেস, যদি আমি মারা যাই কোন রাত্রিকালের অন্ধকারে, তাহলে প্রথমে কবি কোথায় মারা যাওয়ার আশা করছে? না, একদম প্রথমে সকালবেলা, একটা মে মাসের সকালবেলা, দেখ ভালো করে, মে মাস। দ্বিতীয়তে কি, দ্বিতীয়তে কখন মারা যাওয়ার আশা করছে? ডাস্কে। এবং তৃতীয়তে কখন মারা যাবে বলে ঠিক করছে? নকটার্নাল ডার্কনেস, তাই তো? রাত্রি, হ্যাঁ হ্যাঁ সরি ব্ল্যাকনেস, তাহলে রাত্রিকালীন অন্ধকারে। বোঝা গেছে? আচ্ছা, যদি মারা যায় রাত্রিকালে অন্ধকারে, কি হবে? রাত্রিকালে অন্ধকারটা কিরকম? মথি, মথি মানে কি? মথি মানে হচ্ছে কীট পতঙ্গ যুক্ত। তোমরা মথ নাম শুনেছো? কীট পতঙ্গ। সেই রাতটা যদি পুরো এরকম মথের কীট পতঙ্গ দিয়ে আবৃত থাকতো, সেই রাতে যদি কবি মারা যায়, আর আরকম আরেকটা কিরকম হবে? সেই রাতটা হবে ওয়ার্ম, মানে গরমের রাত হবে, যখন আমাদের এখন ফিল হচ্ছে এটা, পিউষ ভাজে, উফ দাদা কখন পাখাটা চালাবে, ভালো লাগছে না আমার আর, তাই তো? যখন এইরকম গরম কীট পতঙ্গ যুক্ত একটা অন্ধকার রাত যদি তার মৃত্যু হয়, তাহলে কি হবে? রাম নাম সত্য হয়। ওয়েন, আচ্ছা আর কি হবে? ওয়েন দা হেজহগ, হেজহগের ছবি দেখো দিয়ে দিচ্ছি, সজলের মতো এক প্রকার প্রাণী, দেখতে পাবে তোমরা, হেজহগ লাস্টে আছে, ঠিক আছে? যখন এই হেজহগ ট্রাভেল করবে, ভ্রমণ করবে কোথায়? ফার্টিভলি, হ্যাঁ ফার্টিভলি মানে হচ্ছে চুপি চুপি বা পা টিপে টিপে হাঁটা, ঠিক আছে? যখন এই যে হেজহগটা পা টিপে টিপে ভ্রমণ করবে কোথায়? ওভার দ্য লন, মানে কবি সেই বারান্দা, লন মানে অ্যাকচুয়ালি হচ্ছে ছোট ছোট ঘাসের জমিযুক্ত বারান্দা,
দেখবে বাইরের দেশে বা অনেকে ইউজ করে, ছাদের উপর ছোট ছোট ঘাসের এরকম জমি বানায়, তাই তো, সেটাকে বলা হয় লন। ঠিক আছে, বুঝতে পারলাম। যখন এর উপর দিয়ে হেজহগ ফার্টিভলি পা টিপে টিপে আস্তে আস্তে হাঁটবে, ওয়ান মে এসে একজন হয়তো বলবে হি স্ট্রোভ, হি বলতে কি এখানে কবি কবি কবি, বুঝতে পারছি আমি। হি স্ট্রোভ, স্ট্রোভ মানে হচ্ছে প্রাণপণে চেষ্টা করা, কবি প্রাণপণে চেষ্টা করেছিল, দ্যাট যে সাচ ইনোসেন্ট ক্রিয়েচার্স, এইরকম নিরপরাধ প্রাণীগুলি শুড কাম টু নো হার্ম, মানে বলতে চাইছে যে এই সিচুয়েশনটাকে একজন দেখে ভাববে বা বলবে যে কবি হচ্ছেন সেই ব্যক্তি যিনি কিন্তু এই ছোট ছোট নিরপরাধ প্রাণীদেরকে কোনো ক্ষতি করতে দেয়নি, ঠিক আছে। বাট কিন্তু হি কুড ডু লিটল ফর দেম, কিন্তু কবি হচ্ছে সেই ব্যক্তি যিনি শুধুমাত্র অল্পটুকুই তাদের জন্য করতে পেরেছিল। অ্যান্ড এবং নাও হি ইজ গন, সে এখন চলে গেছে। চলে গেছে মানে কি, ওপরে, মানে কবি বলতে চাইছে যে কবি একটা সিচুয়েশন ভাবছে যে এই সিচুয়েশন এবার যে আমি যদি স্মৃতিতে মারা যাই, এবং এই মারা যাওয়ার ফলে কিছু কিছু স্মৃতি তো আমার থাকবে যেগুলো আমি দেখেছি, আমার পাড়া প্রতিবেশী আমাকে দেখেছে এই জিনিসগুলো দেখতে। আমি যদি মারা যাই, আমার পাড়া প্রতিবেশী বা যে র্যান্ডাম লোকটা আমাকে তো কোনোদিন চেনে না, সে যখন জিনিসপত্রগুলোকে দেখবে তাকে আমার কথা মনে হবে, এবং তারা হয়তো বলবে আমি এই ছিলাম, আমি ওই ছিলাম। কবি এইটা নিয়ে টোটালটা বলছে। আজকে আমরা 3টে প্যারা পড়লাম, নেক্সট ক্লাসে আমরা পরবর্তী 2টো প্যারা পড়ে নেব। ঠিক আছে, বোঝা গেছে? কোনো অসুবিধা? ভালো করে একবার চোখ বুলিয়ে নাও। এবার মিনিং গুলো লিখতে হবে। মিনিং গুলো লিখে না, আমি মিনিং গুলো বলে দিচ্ছি। মোটামুটি বোঝাতে পেরেছি আমি? ক্লিয়ার তো? চলো ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমি এখানে অফ করলাম।